নমস্কার, আমি শাওনি ভট্টাচার্য আর আপনারা দেখছেন দিশারি। আর আজকে আমরা পড়ব পুষ্টিবিজ্ঞান একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর খাদ্যের শ্রেণীবিভাগ। এর আগের কিন্তু খাদ্যের যে উপাদান এবং খাদ্যের সংজ্ঞা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ফুডস। আচ্ছা, প্রথমে বলি খাদ্যের শ্রেণীবিভাগ করতে গেলে সেটা 4 রকমভাবে হয়। ফার্স্ট যদি বলি দেহের প্রয়োজনীয়তা অনুযায়ী, দেহের প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ কয় রকমের। একটা হলো দেহ পরিপোষক খাদ্য। আচ্ছা, আরেকটা হলো দেহ সংরক্ষক খাদ্য। আচ্ছা, এবার আমরা আসি দেহ পরিপোষক খাদ্য কাকে বলে। আচ্ছা, যেসব খাদ্য আমাদের পুষ্টি, বৃদ্ধি, দেহ গঠন, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদনে সহায়তা করে, সেই সকল খাদ্যকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দেহ পরিপোষক খাদ্য। তাহলে সেগুলো কি করছে? আমাদের দেহে বৃদ্ধি করছে, ক্ষয়পূরণ করছে, পুষ্টি সাধন করছে, আর কি করছে? মেইন কি করছে? শক্তি উৎপাদন করছে। তাহলে এই খাদ্যগুলোকে আমরা বলি দেহ পরিপোষক খাদ্য। এদেরকে আরেকটা জিনিসও বলা হয় প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। খাদ্যের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু এগুলোই থাকে। এগুলোর মধ্যে কি পড়ে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ। কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, আর ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ। তাহলে এগুলো পড়ছে এর অন্তর্গত। তারপরেরটা কি? দেহ সংরক্ষক খাদ্য। এবার বলি দেহ সংরক্ষক খাদ্য কি? যে সকল খাদ্য আমাদের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, দেহের শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে দেহকে সুস্থ সবল রাখতে সহায়তা করে, কিন্তু শক্তি উৎপাদনে অংশ গ্রহণ করে না, তাদের কি বলি আমরা? দেহ সংরক্ষক খাদ্য। তার মধ্যে যেমন প্রধানত হলো ভিটামিন, খনিজ লবণ, জল। তাহলে এগুলো দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে পড়ছে, মেইনলি ভিটামিন, খনিজ লবণ। আচ্ছা, তোমাদের সিলেবাসে এবারে যে সিলেবাস আছে সেখানে কিন্তু ক্লাসিফিকেশন শারীরবৃত্তীয় কার্যকারিতা অনুযায়ী রয়েছে। ফিজিওলজিক্যাল ফাংশনের ভিত্তিতে ক্লাসিফিকেশন দেওয়া পড়ার কথা বলা হয়েছে। খাদ্য উপস্থিত উপাদান অনুযায়ী ক্লাসিফিকেশন পড়ার কথা বলা হয়েছে, আর উৎস অনুযায়ী ক্লাসিফিকেশন পড়ার কথা বলা হচ্ছে। সেখানে কিন্তু প্রয়োজনীয়তা অনুযায়ী এর কথা বলা হয়নি, তাও আমরা পড়ে রাখি কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, আর দেহ সংরক্ষককে আমরা আরেকটা কি জিনিস বলি? প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড। প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড, তার নিচের কোনটি? প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। ঠিক আছে, এবার 4টে দিয়ে দিল। আচ্ছা, তাহলে তার মধ্যে দিয়ে দিল ভিটামিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট, আর একটা দিয়ে দিল জল। তাহলে কোনটা হবে? কার্বোহাইড্রেট হবে, প্রক্সিমেট প্রিন্সিপালস। আচ্ছা, নিচের কোনটি? প্রোটেক্টিভ প্রিন্সিপালস। এর মধ্যে 4টে দিয়ে দিল, তার মধ্যে একটা ভিটামিন দিয়ে দিল। তাহলে আমরা ভিটামিনের আমরা রাইট দেবো, ভিটামিনটা আমরা লিখবো, তাই না? আচ্ছা, নিচের কোনটি দেহ পরিপোষক খাদ্য নয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আরেকটা দিয়ে দিল খনিজ লবণ। তাহলে সেখানে খনিজ লবণ হবে, সেটা দেহ পরিপোষক খাদ্য নয়। নিচের কোনটি দেহ সংরক্ষক খাদ্য নয়? ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন, আরেকটা দিয়ে দিল প্রোটিন না দিল না, ধরো লিপিড দিল, আরেকটা দিয়ে দিল কোনো, এদের মধ্যে কোনোটিই নয়। তো সেখানে আমরা কিন্তু কোনটা নয় দেহ সংরক্ষক খাদ্য? লিপিড হবে। তাহলে এইরকম ভাবে কিন্তু এমসিকিউ এখান থেকে আসতে পারে, সেরকম ভেবে আমরা পড়বো। আমরা যদি একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, আমরা যদি বিষয়গুলো বুঝি, তাহলে কিন্তু আমরা সহজেই কি করতে পারবো? এমসিকিউ এর উত্তর দিতে পারবো। মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা 11-এ হবে, সেগুলোর উত্তর কিন্তু আমরা দিতে পারি। অলরেডি আমরা কিন্তু দেহের প্রয়োজনীয়তা জীবদেহের প্রয়োজনীয়তা অনুযায়ী শ্রেণীবিভাগটা পড়েছি। এবার জীবদেহের শারীরবৃত্তীয় কার্যকারিতা অনুযায়ী খাদ্যকে আমরা দেখছি 4 ভাগে ভাগ করা যায়। কি কি 4টে ভাগ? একটা হলো দেহ গঠনকারী খাদ্য। অনেক বইতে দেখবে দেহ গঠনকারীর জায়গায়
লেখা আছে যে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং পুষ্টি সাধনকারী খাদ্য, থাকতেই পারে, একই জিনিস কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেহ গঠনকারী খাদ্য উপাদানের মধ্যে মেইনলি কোন কোন খাদ্য উপাদানগুলো পড়ছে? এক্ষেত্রে মেইনলি পড়ছে হলো প্রোটিন, আরেকটা কি পড়ছে? খনিজ লবণ। খনিজ লবণ ভালো করে আমরা মাথায় রাখবো, এখান দিয়ে কিন্তু কোশ্চেন আসে। দেহ গঠনকারী খাদ্য উপাদানের মধ্যে পড়ছে হলো কি পড়ছে? প্রোটিন আর খনিজ লবণ। আচ্ছা, এই প্রোটিন আর খনিজ লবণ সমৃদ্ধ যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো কি করে? আমাদের ক্ষয় পূরণ করে, হ্যাঁ, দেহের কলাকোষ গঠনে সহায়তা করে, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, হ্যাঁ, তাহলে এই কাজগুলো কিন্তু এরা করছে। যেমন ধরো একটু উদাহরণ দিই, প্রোটিন কি কি কাজ করে। যেমন আমাদের কোষের যদি প্রধান উপাদানের কথা বলি, তাহলে কিন্তু কোষের প্রধান উপাদান কি? প্রোটিন, তাই না? আমাদের যে কলাকোষের গঠন আছে, একটা কোষের গঠনের মধ্যে কিন্তু কোষ পর্দা থেকে, কোষীয় অঙ্গাণু থেকে, সেখানে কিন্তু প্রোটিন একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাই তো? আচ্ছা, আমরা চুল নখ এগুলো কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, আমাদের মাসেল অ্যাক্টিন মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। হিমোগ্লোবিনের যে গ্লোবিন পোর্শন সেটা প্রোটিন। রক্তের মধ্যেও রয়েছে প্লাজমা প্রোটিন, ফাইব্রিনোজেন রক্তের, যেটা কিনা রক্ততঞ্চনে সহায়তা করে। তাই প্রোটিন কিন্তু দেহ গঠনের অনেক দেহ গঠনের ক্ষেত্রে যদি আমরা ভাবি, প্রোটিনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার দেখো আমাদের হাড়ে কি রয়েছে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফরাস, এগুলো কি? খনিজ লবণ। আমাদের যদি কঙ্কাল তন্ত্র না থাকে, দেহের কাঠামো মেইন, যেমন আমরা দুর্গাপুজোর সময় যখন আমরা প্রতিমা দেখি, কুমোরটুলিতে যখন যাই, তখন আমরা কি দেখি? যে খড় দিয়ে মায়ের একটা কাঠামো তৈরি হয়েছে, তাই না? তার উপরে তো মাটি দিয়ে একটা মায়ের সুন্দর অবয়ব তৈরি হচ্ছে, তার আগে তো একটা কাঠামো। তাহলে আমাদের দেহে সেই কাঠামোটা তৈরি হচ্ছে কিন্তু খনিজ লবণ দিয়ে, ক্যালসিয়াম ফসফরাস এগুলো দিয়ে। আবার রক্তের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু রক্তে তো রক্ত তৈরিতে হিমোগ্লোবিন, সেক্ষেত্রে কিন্তু লোহা রয়েছে। যদি হিমোগ্লোবিন না তৈরি হতো, তাহলে কি আমাদের যে শ্বাস বায়ু পরিবহন, সেটা কি হতো? অক্সিজেন পরিবহন হিমোগ্লোবিন ছাড়া কি সম্ভব না। অক্সিজেন বলো, কার্বন ডাই অক্সাইড পরিবহন বলো, যেগুলো আমাদের কোষে দূষিত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে তার পরিবহন বলো, তাহলে হিমোগ্লোবিনের ভূমিকা রয়েছে। তাহলে দেহ গঠনে কিন্তু কার ভূমিকা রয়েছে? প্রোটিন আর খনিজ লবণ উভয়ের ভূমিকা রয়েছে। তাহলে এই প্রোটিন এবং খনিজ লবণ যেহেতু দেহের কলাকোষ গঠন করছে, অঙ্গ প্রত্যঙ্গের গঠন করছে, দেহের বৃদ্ধি পুষ্টি সাধনেও সহায়তা করছে, তাই এদেরকে বলা হয় দেহ গঠনকারী খাদ্য, ঠিক আছে। আচ্ছা, এবার বলি তাপশক্তি উৎপাদনকারী খাদ্য। সবের পিছনে কিন্তু একটা করে খাদ্য হবে, লিখে নিই যাতে জায়গা একটু সেভ হয়, আর লিখে নিলাম যাতে টাইমটা কম লাগে, না তো অনেক সময় লেগে যাচ্ছে। আচ্ছা, এবার তাপশক্তি উৎপাদনকারী খাদ্যের মধ্যে মূলত যেই দুটো রয়েছে, একটা হলো শর্করা বা কার্বোহাইড্রেট, আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে লিপিড বা স্নেহ পদার্থ। লিপিডটা লিখলাম কারণ লিপিডটা কিন্তু ছোট। লিপিড বা স্নেহ পদার্থ, যাকে আমরা ফ্যাট বলে থাকি। তার মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম যে কার্বোহাইড্রেটের 1 গ্রাম জারিত হয়ে আমাদের দেহে শক্তি উৎপাদন করে 4.1 কিলোক্যালোরি, তেমনি ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ 1 গ্রাম জারিত হয়ে আমাদের দেহে উৎপন্ন করে 9.3 কিলোক্যালোরি। যেহেতু এরা জারিত হয়ে শক্তি উৎপন্ন করছে, যেমন গাড়ি চলতে গেলে, গাড়ির যে ইঞ্জিন, তার চলতে গেলে কি দিতে হবে? পেট্রোল দিতে হবে বা ডিজেল দিতে হবে, তারপর তো গাড়ি চলবে। সেগুলো তো জ্বালানি হিসেবে কাজ করে, তাই না? যেগুলো শক্তি উৎপাদন করে, যার জন্য গাড়িটা চলে। তেমনি আমাদের দেহও তো একটা যন্ত্রই, তাকে চালানোর জন্য কি লাগবে? শক্তি লাগবে। সেই শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। মূলত কোন কোন খাদ্য থেকে পাই? মূলত শর্করা এবং লিপিড থেকে পাই বা স্নেহ পদার্থ থেকে পাই। প্রোটিন থেকেও শক্তি উৎপন্ন হয়, কিন্তু প্রোটিনের মেইন কাজ কিন্তু দেহ গঠন। সেই জন্য কিন্তু মেইনলি আমাদের দেহে শক্তি উৎপাদন করে কার্বোহাইড্রেট আর স্নেহ পদার্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওরা যেমন জ্বালানি হিসেবে কাজ করে, যেহেতু এরা আমাদের দেহে শক্তি দিচ্ছে, সেজন্য এদেরকেও কিন্তু কি বলা হয়? জ্বালানি খাদ্য, ঠিক আছে। এরা জারিত হয়ে আমাদের দেহে কি করে? শক্তি উৎপাদন করে, যার জন্য আমাদের দেহের কাজগুলো চলছে।
শুধু তো বাইরে থেকে যেমন হাঁটা চলা, বই পড়া, বই পড়তে গেলেও তো মানে শক্তি লাগে, স্নান করতে গেলেও শক্তি লাগে, খেতে গেলেও শক্তি লাগে, চলন গমন নির্জন জনন সমস্ত কিছুর জন্য শক্তি লাগে। তাছাড়া আমরা যেগুলো দেখতে পাচ্ছি না, আমাদের দেহের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গর যে কাজগুলো হচ্ছে, তাই না, পেশির যে ঐচ্ছিক পেশি, মানে ঐচ্ছিক বা অনৈচ্ছিক যে পেশির মধ্যে যে ক্রিয়াগুলো, সেক্ষেত্রে তারপরে আমাদের পরিপাকতন্ত্র, সেই পরিপাকতন্ত্রে যে ক্রমসংকোচন প্রসারণ পেরিস্টলসিস হচ্ছে, তার জন্য কিন্তু কি লাগছে, শক্তি লাগছে। আমাদের দেহের যে হৃৎপিণ্ড, তার ছন্দময়তার জন্য আমাদের সারা শরীরে কি চলে যাচ্ছে, পুষ্টি রস চলে যাচ্ছে এবং কি যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, তাই না? তো এই যে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন, তার জন্য কি দরকার, শক্তির দরকার। আমাদের দেহের যে আভ্যন্তরীণ ক্রিয়াগুলো রেচন হচ্ছে, সমস্ত কিছুর জন্য কি দরকার, শক্তি দরকার। সেটা ঐচ্ছিক হতে পারে ক্রিয়া দেহের মধ্যে, সেটা অনৈচ্ছিক হতে পারে। মাংসপেশি যে আমরা সঞ্চালন করছি, সেটার জন্য শক্তির দরকার, তাই না? সেই শক্তি দিচ্ছে শর্করা আর স্নেহ পদার্থ বা লিপিড। আচ্ছা, দেহ সংরক্ষক খাদ্য, অলরেডি কিন্তু আমরা দেহ সংরক্ষক খাদ্য সম্পর্কে আমরা পড়েছি। সেগুলোর মধ্যে কি, ভিটামিন সমৃদ্ধ খাদ্য আর খনিজ লবণ। তাহলে এই ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য কি করছে, আমাদের কিন্তু রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করছে, দেহের স্বাভাবিকতা বজায় রাখার মাধ্যমে আমাদের কি রাখছে, সুস্থ সবল কর্মক্ষম রাখছে, তাই না? যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরো ভিটামিন B1 এর অভাবে কি হয়, বেরি রোগ হয়, তাই না? ভিটামিন B2 রাইবোফ্লাভিন, তার অভাবে যেমন হয় অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠোঁটের কোণে ঘা, চিলোসিস, জিভে ঘা, গ্লসাইটিস, তাহলে এই রোগগুলো হয়। আবার নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডের অভাবে হয় পেলিগ্রা। তেমনি ধরো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে হয় কি, স্কারবি। তাহলে আমরা দেখছি যে রোগ প্রতিরোধ করছে। যেমন ভিটামিন এ এর অভাবে কিন্তু আমাদের চোখের বিভিন্ন রকম রোগ হয়, রাতকানা থেকে শুরু করে জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া, অন্ধত্ব। তাহলে আমরা কত রোগের নাম শুনলাম, তাই না? এগুলো ভিটামিন এবং খনিজ লবণের অভাবে হচ্ছে। খনিজ লবণের অভাবে একটা বলি, লোহার অভাবে হয় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া জেনে রাখলাম, লোহার অভাবে হয় অ্যানিমিয়া, ঠিক আছে? ক্যালসিয়াম ফসফরাসের রেশিও আমাদের দেহে ঠিক না হলে কি হবে, আমাদের হাড় গঠন ব্যাহত হবে, তাই না? ক্যালসিয়াম, ভিটামিন ডি এদের অভাবে হয় রিকেট। তো এইরকম আমরা দেখছি ভিটামিন খনিজ লবণ কিন্তু আমাদের দেহে রোগ প্রতিরোধে কি করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই না? আচ্ছা, দেহ নিয়ন্ত্রণকারী খাদ্য কি, এর মধ্যে মেইনলি পড়ছে জল ও রাফেজ বা খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য। আচ্ছা, তাহলে এরা কি করছেন, এরা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে কি করছে, আমাদের দেহকে সুস্থ স্বাভাবিক রাখছে। কীরকম শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করছে, যেমন আমাদের দেহে ইলেকট্রোলাইটের সাম্য বজায় রাখা, আমাদের দেহের তাপমাত্রা বজায় রাখা। জল যেমন রেচন ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আমাদের প্রধান রেচন পদার্থ কি, মূত্র। মূত্র কি, মূত্রের প্রধান উপাদান জল। আমাদের যে দেখে যে রক্ত, এই রক্তের যে রক্তরস, তার একটা প্রধান উপাদান কি, জল, তাই না? তো আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ কিন্তু জল আর রাফেজ। খাদ্যতন্তু কি করে, আমাদের আমরা ঝাড়ুদার পাখি নাম শুনেছি তো, কাক। কাক কি করে, কাক কিন্তু আমরা আশেপাশের পরিবেশের মল, মানে যেখানে কফ থুতু বলো বা নোংরা বলো, সেখানে সেগুলো খেয়ে পরিষ্কার করে আমাদের পরিবেশকে মুক্ত রাখছে। তেমনি রাফেজ বা খাদ্যতন্তু যদি আমরা ভালো করে খাই, এটা এদের কিন্তু হজম হয় না, ঠিক আছে? এরা কি করে, আমাদের পৌষ্টিক তন্ত্রকে পরিষ্কার রাখে, সে ঝাড়ুদারের মতো কাজ করে, ঠিক আছে? এদের অনেক রকম কাজ আছে।
কোষ্ঠকাঠিন্য কমায়, যেমন কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করে একটা আছে। তাছাড়া কিন্তু হাইপার লিপিডেমিয়াকে নিয়ন্ত্রণ করে। তারপরে খাদ্যতন্তু বেশি থাকে সেই ফুডের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয়, তাহলে ধীরে ধীরে সেটা কি হয়, রক্তে শর্করার মাত্রা কিন্তু হট করে বাড়ায় না, ধীরে ধীরে বাড়ায়, শরীরে পেটে অনেকক্ষণ থাকে, ঠিক আছে। ফলে কিন্তু রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। বিভিন্ন রকম কোলনের বিভিন্ন রোগ, কোলন ক্যান্সার, এগুলো প্রতিরোধে সহায়তা করে, ঠিক আছে। ইরিটেবল বাউল সিনড্রোম এগুলো নিয়ন্ত্রণ করে, মানে অনেক রকমের কাজ আছে খাদ্যতন্তু এবং জলের। সবটা এখন আর বলছি না। তো এগুলো জল রাফেজের কাজ, ঠিক আছে। খাদ্যে উপস্থিত উপাদান অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ, এটা কিরকম? যেমন কোনো খাদ্যে যদি শর্করা বা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে, তাকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। যেমন ধরো রুটি, ভাত, বিস্কুট, তারপরে গুড়, চিনি, মধু, আখের রস, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। মানে যেসব খাদ্যে প্রোটিন বেশি পরিমাণে থাকে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি, সয়াবিন। আচ্ছা, যেসব খাদ্যে লিপিড বা স্নেহ পদার্থ বেশি পরিমাণে থাকে, যেমন ধরো তেল, ঘি, মাখন, চর্বি, এগুলো হচ্ছে। যেসব খাদ্যে ভিটামিন বেশি পরিমাণে থাকে, যেমন ফল, শাকসবজি, ফল, দুধ, মাংস, তো এগুলো কিন্তু ভিটামিন বেশি পরিমাণে রয়েছে। আচ্ছা, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য, ফল, শাকসবজি, তারপরে দুধ, তাহলে এগুলোর মধ্যে খনিজ লবণ বেশি পরিমাণে রয়েছে। খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য, ভিটামিনও রয়েছে, খনিজ লবণও রয়েছে। আচ্ছা, জল সমৃদ্ধ খাদ্য, যাদের মধ্যে, যে সমস্ত খাদ্যের মধ্যে জলীয় অংশ বেশি থাকে, যেমন ধরো বিভিন্ন তরল জাতীয় খাদ্য, চা বলো, কফি বলো, বিভিন্ন ধরনের পানীয় বলো, ফলের রস বলো, ঠিক আছে, তরমুজ বলো, শশা বলো, যে বিভিন্ন ফলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে। খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য মেইনলি শাকসবজি, ফলকে আমরা বলছি। এছাড়াও কিন্তু আনরিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে অপরিশোধিত সময় শর্করা আছে, যেমন আটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু। তাহলে এগুলো খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য, এদের মধ্যে খাদ্যতন্তু বেশি রয়েছে। আচ্ছা, উৎস অনুযায়ী বোঝা যাচ্ছে যে অরিজিন কোথায় পাওয়া যাচ্ছে। উদ্ভিদের থেকে পাওয়া গেলে উদ্ভিজ্জ খাদ্য, ঠিক আছে। যেমন উদ্ভিজ্জ খাদ্য, শাকসবজি, ফল, বিভিন্ন শাক যেগুলো খেয়ে থাকি, সেই শাকগুলো, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আমরা, ডাল, চাল, এগুলো উদ্ভিদ দেহ থেকে পাচ্ছি, উদ্ভিজ্জ খাদ্য। প্রাণী দেহ থেকে পেলে তাদের আমরা কি বলছি? প্রাণীজ খাদ্য, মাছ, মাংস, ডিম, দুধ। আচ্ছা, এবার এখান থেকে এমসিকিউ কি কোনটা হতে পারে, যে দিয়ে দিল নিচের কোন খাদ্য জোটটি দেহ গঠনকারী খাদ্য, এর মধ্যে বললো প্রোটিন খনিজ লবণ বললো, শর্করা লিপিড বললো, ভিটামিন খনিজ লবণ বললো, জল রাফেজ বললো। তাহলে আমরা কোনটা লিখবো? আমরা প্রোটিন খনিজ লবণ লিখবো। আচ্ছা, নিচের কোন খাদ্য জোটটি শক্তি উৎপাদনকারী খাদ্য? তার মধ্যে এই সেম চারটে দিয়ে দিল, লিপিড খনিজ লবণ, শর্করা লিপিড, শর্করা স্নেহ পদার্থ, ভিটামিন খনিজ লবণ, জল রাফেজ। তাহলে আমাদের কি হবে? শর্করা লিপিড হবে। আচ্ছা, নিচের কোন খাদ্য উপাদানটি দেহ নিয়ন্ত্রণ করে? একটা বলে দিল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, রাফেজ। তাহলে আমরা রাফেজ লিখবো। তাহলে এরকম ভাবে হবে, তাহলে এটা অনেকটাই ইজি। তার আগে কিন্তু প্রোটেক্টিভ প্রিন্সিপালস আর প্রক্সিমেট প্রিন্সিপালস, এগুলো দিয়ে এমসিকিউ আসতে পারে। কোনটি দেহ পরিপোষক খাদ্য? এমসিকিউ। দেহ সংরক্ষক খাদ্য কোনটি? এমসিকিউ। ঠিক আছে, তাহলে আমরা খাদ্যের শ্রেণী বিভাগের এখান থেকে কিন্তু আমরা আজকে এই বিষয়টি পড়লাম, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ পড়লাম। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে কোন বই কিনবো ম্যাডাম। আচ্ছা, তোমরা যে কোনো টেক্সট বুক কিনতে পারো, তার মধ্যে সুনীতি ঘোষ চট্টোপাধ্যায় ম্যাডামের বইটি রয়েছে, ওটাও বেশ ভালো আছে। সাতরা পাবলিকেশনের বই রয়েছে, সেটাও খারাপ নয়। আরেকটা বই রয়েছে ছায়া প্রকাশনের যে বইটি প্রকাশিত হয়েছিল, তোমরা সেটিও কিনতে পারো, যেটা ইচ্ছা কিনতে পারো। একটু ফলো করো, শর্ট কোয়েশ্চেন কিন্তু যে কোনো একটা বই কেন কিন্তু চেষ্টা করবে সব বইয়ের যে এমসিকিউ আছে সব বই মানে পড়বো। আর যদি তোমরা থিওরি পার্টটা ভালো করে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে পরীক্ষার কোশ্চেন অ্যান্সার করতে কোনো রকমের সমস্যা হবে। আশা করি ভালো হবে। এবং এই প্রশ্নগুলো, এখান থেকে যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু লিখে লিখে তার কম্বিনেশনগুলো করবে, আমি করিয়েও দেবো। আর একটু ভালো করে খাদ্যের শ্রেণী বিভাগটা কিন্তু পড়বে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে।
নমস্কার। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে সঙ্গে থেকো। আর কমেন্টে জানিও তোমাদের কোন বিষয়টি যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয় যদি বোঝানোর দরকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।